ভার্ব প্রধানত দুই প্রকার, নাম্বার 1 ফাইনাইট ভার্ব, নাম্বার 2 নন ফাইনাইট ভার্ব। শুরুতে আমরা নন ফাইনাইট ভার্ব সম্পর্কে জেনে নেই। নন ফাইনাইট ভার্ব তিন প্রকার, জিরান, ইনফিনিটিভ, পার্টিসিপল। আর আমরা সবাই জানি পার্টিসিপলকেও তিনটি ভাগে ভাগ করা হয়েছে, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। এখন আমরা ফাইনাইট ভার্ব সম্পর্কে জানি। ফাইনাইট ভার্ব দুই প্রকার, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, প্রাইমারি অক্সিলারি ভার্ব এবং মডাল অক্সিলারি ভার্ব। প্রাইমারি অক্সিলারি ভার্বকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়েছে, বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং ডু ভার্ব। আর প্রিন্সিপাল ভার্বকেও দুই ভাগে ভাগ করা হয়েছে, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। এই ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ উভয় ভার্বকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে, রেগুলার বা উইক ভার্ব, ইররেগুলার বা স্ট্রং ভার্ব। এখন আমরা ভার্ব সম্পর্কে বিস্তারিত জানবো। ভার্ব যার অর্থ ক্রিয়া, যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। ভার্ব প্রধানত দুই প্রকার, ফাইনাইট ভার্ব যার অর্থ সমাপিকা ক্রিয়া, নন ফাইনাইট ভার্ব যার অর্থ অসমাপিকা ক্রিয়া। ফাইনাইট ভার্ব যে ভার্ব দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে ফাইনাইট ভার্ব বলে। যেমন আই ইট রাইস, এই বাক্যের মধ্যে সম্পূর্ণরূপে আমার মনের ভাব প্রকাশ পেয়েছে যে আমি ভাত খাই। এখানে এমন না যে আমি খাই, কি খাই, ভাত খাই, সম্পূর্ণরূপে আমি প্রকাশ করলাম। ঠিক এরকম ভাবে যখন কোনো মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পাবে তখন আমরা তাকে ফাইনাইট ভার্ব বলবো। ফাইনাইট ভার্বকে টেন্স এবং পার্সন অনুযায়ী পরিবর্তন করা যায়। যেমন আই ইট রাইস, হি ইটস রাইস। এই বাক্যের মধ্যে হি হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এজন্য ভার্বের সাথে এ যুক্ত করা হয়েছে যা পার্সন অনুযায়ী। আই অ্যাট রাইস, এখানে ইট ভার্বের ভি টু ফ্রম অ্যাট লেখা রয়েছে যা ভার্বের পরিবর্তন করা হয়েছে। এটি হলো টেন্স অনুযায়ী পরিবর্তন, কারণ আই ইট রাইস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আই অ্যাট রাইস এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। ঠিক এরকম ভাবে ফাইনাইট ভার্বকে টেন্স এবং পার্সন অনুযায়ী পরিবর্তন করা যায়। নাম্বার 2 নন ফাইনাইট ভার্ব, যে ভার্ব দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পায় না তাকে নন ফাইনাইট ভার্ব বলে। যেমন হি ওয়ান্টস টু বিকাম এ ডক্টর, আই স হিম গোয়িং। এই দুটি বাক্য খেয়াল করো, এই প্রথম বাক্যের মধ্যে টু বিকাম, দ্বিতীয় বাক্যের মধ্যে গোয়িং, এই দুটি হলো নন ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট ভার্ব কখনো টেন্স এবং পার্সন অনুযায়ী পরিবর্তন হয় না। আমরা নন ফাইনাইট ভার্ব সম্পর্কে একটু পরে জানবো, শুরুতে আমরা ফাইনাইট ভার্ব সম্পর্কে জেনে নেই। ফাইনাইট ভার্বকে দুটি ভাগে ভাগ করা যায়, নাম্বার 1 প্রিন্সিপাল ভার্ব বা মূল ক্রিয়া, নাম্বার 2 অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া। প্রিন্সিপাল ভার্ব যে ভার্ব অর্থ প্রকাশ করার জন্য অন্য কোনো ভার্বের উপর নির্ভর করে না, নিজের অর্থ নিজেই প্রকাশ করে তাকে প্রিন্সিপাল ভার্ব বলে। যেমন আই প্লে ফুটবল, এই বাক্যের মধ্যে প্লে হলো মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। এই বাক্যের মধ্যে প্লে নিজেই তার অর্থ প্রকাশ করতেছে যে খেলা করা। কি খেলা করা? ফুটবল খেলা করা। ঠিক এরকম ভাবে যখন কোনো ভার্ব নিজেই নিজের অর্থ প্রকাশ করবে, অন্য কোনো ভার্বের উপর নির্ভর থাকবে না, তখন আমরা তাকে প্রিন্সিপাল ভার্ব বলবো। নাম্বার 2 অক্সিলারি ভার্ব, যে ভার্ব প্রিন্সিপাল ভার্বের সাথে বসে টেন্স, ভয়েস, মুড গঠন করতে সাহায্য করে তখন আমরা তাকে অক্সিলারি ভার্ব বলবো। টেন্স এবং ভয়েস সম্পর্কে তো আমরা জানি, কিন্তু মোড কি? মোড হলো বক্তার ইন্টেনশন, অর্থাৎ বক্তার বক্তব্যের দ্বারা কি বুঝাইতে চাচ্ছে, কোন দিকে ইঙ্গিত করতেছে, এইটাকে আমরা মোড বলবো। যেমন আই অ্যাম রিডিং বুক, আই রিড বুক, আমি বই পড়ি। কিন্তু যখন আমি বলবো আই অ্যাম রিডিং বুক, তখন আমার বই পড়ার অবস্থাটাকে বোঝানো হচ্ছে। আমি কোন অবস্থায় আছি, আমার আকার ইঙ্গিত কি অবস্থায়, বই পড়া অবস্থায়। এই বাক্যের মধ্যে মেইন ভার্ব কি? রিড। এই রিড ভার্বকে সাহায্য করার কাজ করতেছে অ্যাম, তাহলে এই অ্যাম হলো অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া। ঠিক এরকম ভাবে যখন মেইন ভার্বকে সাহায্য করার জন্য অন্য কোনো ভার্ব বসে তখন আমরা তাকে অক্সিলারি ভার্ব বলবো। প্রিন্সিপাল ভার্বকেও আবার দুটি ভাগে ভাগ করা যায়। নাম্বার 1 ট্রানজিটিভ ভার্ব, যাকে আমরা সকর্ম ক্রিয়া, ইনট্রানজিটিভ ভার্ব অকর্মক্রিয়া। ট্রানজিটিভ ভার্ব যে ভার্বের অবজেক্ট ছাড়া বাক্যের অর্থ সম্পূর্ণ করতে পারে না তাকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলবো। যেমন হি ইটস রাইস, রুনা লাভস অ্যানিমাল। এখানে খেয়াল করে দেখো, হি সাবজেক্ট, ইটস ভার্ব, রাইস অবজেক্ট, রুনা সাবজেক্ট, লাভস ভার্ব, অ্যানিমাল অবজেক্ট। ঠিক এরকম ভাবে যখন বাক্যের মধ্যে অবজেক্ট থাকবে তখন আমরা সেই বাক্যের ভার্বকে বলবো ট্রানজিটিভ ভার্ব। নাম্বার 2 ইনট্রানজিটিভ ভার্ব, যে ভার্ব অবজেক্ট ছাড়াই বাক্যের অর্থ সম্পূর্ণ করতে পারে তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে। যেমন দ্য বেবি ক্রাইস, দ্য সান রোজ। অর্থাৎ যে বাক্যের শেষে অবজেক্ট রয়েছে সেই বাক্যটি হলো ট্রানজিটিভ ভার্ব, আর যে বাক্যের শেষে অবজেক্ট নেই ওই বাক্যের ভার্বটি হবে ইনট্রানজিটিভ ভার্ব। তবে ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্বের মধ্যে ট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ হতে পারে, ইনট্রানজিটিভ ভার্ব আবার ট্রানজিটিভ হতে পারে। কিভাবে? বক্সটির দিকে খেয়াল করো, বাম পাশে রয়েছে ইনট্রানজিটিভ ভার্ব, ডান পাশে রয়েছে ট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্বেরও যে সেন্টেন্স রয়েছে ট্রানজিটিভ ভার্বেরও ওই একই সেন্টেন্স রয়েছে, শুধুমাত্র ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে অবজেক্টই লেখা হয়নি আর ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে অবজেক্ট লেখা হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে ইনট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে না আর ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে অবজেক্ট থাকে। যেমন শি ইটস, সে খায়, এটা হলো ইনট্রানজিটিভ ভার্ব, যেহেতু এখানে কোনো অবজেক্ট লেখা নেই এজন্য এটা ইনট্রানজিটিভ। যদি আমি লিখি শি ইটস রাইস, এখানে অবজেক্ট রয়েছে, শি সাবজেক্ট, ইটস ভার্ব আর রাইস হলো অবজেক্ট, এজন্য এটি ট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ছিল যখন আমরা অবজেক্ট লিখিনি, যখন আমরা অবজেক্ট লিখলাম তখন সেটা ট্রানজিটিভ হয়ে গেল। তেমনি ভাবে হি রিডস,
এটি হলো ইনট্রানজিটিভ। যখনই আমরা এর সাথে অবজেক্ট যুক্ত করব তখন সেটা ট্রানজিটিভ হয়ে যাবে। যেমন হি রিডস এ বুক, দে প্লে ইনট্রানজিটিভ, দে প্লে ফুটবল ট্রানজিটিভ, উই রাইট ইনট্রানজিটিভ, উই রাইট এ লেটার ট্রানজিটিভ। ঠিক এরকম ভাবে যখন আমরা ট্রানজিটিভ থেকে ইনট্রানজিটিভ ভার্বে রূপান্তর করব তখন আমরা অবজেক্টটাকে বাদ দেব। আর যদি আমরা ইনট্রানজিটিভ থেকে ট্রানজিটিভ ভার্বে রূপান্তর করতে চাই শুধু আমরা অবজেক্টটাকে যুক্ত করব। তবে কিছু ব্যতিক্রম ভার্ব রয়েছে। ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ এই দুই প্রকার ভার্বের আবার দুটি করে প্রকার রয়েছে। এই দুটি প্রকার আবার একই। যেমন ট্রানজিটিভ ভার্বেরও দুটি প্রকার হলো রেগুলার বা উইক ভার্ব এবং ইররেগুলার বা স্ট্রং ভার্ব। ইনট্রানজিটিভেরও দুটি প্রকার হলো রেগুলার বা উইক ভার্ব, ইররেগুলার বা স্ট্রং ভার্ব। নাম্বার 1, রেগুলার বা উইক ভার্ব। যে সকল ভার্বের পাস্ট ফর্ম ও পাস্ট পার্টিসিপল ফর্ম পরিবর্তন করার সময় সাধারণত ডি, ইডি, টি যোগ করতে হয়, এদের শব্দের মাঝের ভাওয়েলের কোনো পরিবর্তন হয় না, তাদেরকে রেগুলার বা উইক ভার্ব বলে। যেমন অ্যাপ্লাই, এই অ্যাপ্লাই ভার্বের V2 ফর্ম হলো অ্যাপ্লাইড এবং V3 ভার্ব হলো অ্যাপ্লাইড। তেমনি ভাবে ওয়ান্ট, ওয়ান্টেড, ওয়ান্টেড, অ্যাগ্রি, অ্যাগ্রিড, অ্যাগ্রিড। এই বাক্যগুলোর কিন্তু বাক্যের মাঝের ভাওয়েলের কোনো পরিবর্তন হয়নি, শুধুমাত্র বাক্যের শেষে ইডি যুক্ত করা হয়েছে অথবা ডি যুক্ত করা হয়েছে। নাম্বার 2, ইররেগুলার বা স্ট্রং ভার্ব। যে সকল ভার্বের পাস্ট ফর্ম ও পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করার সময় ভার্বের অন্তর্গত ভাওয়েলের পরিবর্তন করা হয় অথবা ভার্বের শেষে এন, এন ই, ইএন ইত্যাদি যোগ করে পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করা হয় তাদেরকে ইররেগুলার বা স্ট্রং ভার্ব বলে। যেমন নো, নিউ, নোন। অর্থাৎ যে ভার্বগুলোর পরিবর্তনের সময় ভিন্ন ভিন্ন রূপ হয় সেই ভার্বগুলোকে ইররেগুলার বা স্ট্রং ভার্ব বলে। যেমন অ্যাম, ইজ এর পাস্ট ফর্ম ওয়াজ, এর পাস্ট পার্টিসিপল ফর্ম বিন, ডু, ডিড, ডান, আর, ওয়ার, বিন, সিং, স্যাং, সাং, সি, স, সিন, ব্রেক, ব্রোক, ব্রোকেন, কাম, কেম, কাম, টেক, টুক, টেকেন। এতক্ষণ আমরা প্রিন্সিপাল ভার্বের প্রকার সম্পর্কে জানলাম। এখন আমরা অক্সিলারি ভার্ব সম্পর্কে জানি। আমরা অক্সিলারি ভার্বের সংজ্ঞায় পড়েছিলাম যে ভার্ব প্রিন্সিপাল ভার্বের সাথে বসে টেন্স, ভয়েস এবং মুড গঠন করতে সাহায্য করে তাকে অক্সিলারি ভার্ব বলে। আর অক্সিলারি ভার্বও দুই প্রকার। নাম্বার 1, প্রাইমারি অক্সিলারি ভার্ব। নাম্বার 2, মোডাল অক্সিলারি ভার্ব। প্রাইমারি অক্সিলারি ভার্ব আবার তিন ধরনের। নাম্বার 1, বি ভার্ব। নাম্বার 2, হ্যাভ ভার্ব। নাম্বার 3, ডু ভার্ব। বি ভার্ব আবার 8টি। অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন। হ্যাভ ভার্ব 3টি। হ্যাভ, হ্যাজ, হ্যাড। ডু ভার্ব 3টি। ডু, ডাজ, ডিড। নাম্বার 2, মোডাল ভার্ব। আমরা মোডাল ভার্ব সম্পর্কে সবাই জানি। শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, মাস্ট, ইউজ টু, ডেয়ার, নিড, আউট টু ইত্যাদি। এতক্ষণ আমরা যা কিছু শিখলাম সব কিন্তু ফাইনাইট ভার্বের প্রকার ছিল। এখন আমরা নন ফাইনাইট ভার্বের প্রকার সম্পর্কে জানবো। আর নন ফাইনাইট ভার্ব মাত্র 3 প্রকার। নাম্বার 1, জিরান। নাম্বার 2, ইনফিনিটিভ। নাম্বার 3, পার্টিসিপল। নাম্বার 1, জিরান। আর আমরা সবাই জানি জিরান মানেই নাউন, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে যখন আইএনজি যুক্ত হয়ে নাউনের কাজ করে তখন তাকে জিরান বলে। যেমন ওয়াকিং ইজ গুড ফর হেলথ, এখানে ওয়াক মেইন ভার্ব, এর সাথে আইএনজি যুক্ত করে করা হয়েছে ওয়াকিং। সুইমিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ, এখানে সুইম ভার্বের সাথে আইএনজি যুক্ত করা হয়েছে সুইমিং। ঠিক তেমনি ভাবে হি লাইকস সিঙ্গিং ইন দ্য বাথরুম, এখানে সিং ভার্বের সাথে আইএনজি যুক্ত করা হয়েছে সিঙ্গিং। এইখানে যে ভার্বগুলোর সাথে আইএনজি যুক্ত করা হয়েছে আর আইএনজি যুক্ত ভার্ব নাউনের কাজ করতেছে, অর্থাৎ এইগুলোকে আমরা বলবো জিরান। নাম্বার 2, ইনফিনিটিভ। 2 প্লাস ভার্বের বেস ফর্মকে ইনফিনিটিভ বলে, অর্থাৎ যেখানে আমরা 2 প্লাস ভার্বের বেস ফর্ম দেখব সেটা আমরা চোখ বন্ধ করে ইনফিনিটিভ বলবো। যেমন আই ওয়ান্ট টু গো, দে গো টু মিট, টু ওয়াক ইজ গুড ফর হেলথ। এই বাক্যগুলোর মধ্যে খেয়াল করো, টু গো, টু মিট, টু ওয়াক, এই টু সহ ভার্বের বেস ফর্মকে আমরা ইনফিনিটিভ বলবো। ঠিক এরকম ভাবে যে কোনো জায়গায় 2 প্লাস ভার্বের বেস ফর্ম থাকে এটাকে আমরা চোখ বন্ধ করে ইনফিনিটিভ বলবো। নাম্বার 3, পার্টিসিপল। ভার্বের ফর্ম যখন একই সাথে ভার্ব ও অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে পার্টিসিপল বলে। আর পার্টিসিপল 3 প্রকার। নাম্বার 1, প্রেজেন্ট পার্টিসিপল। নাম্বার 2, পাস্ট পার্টিসিপল। নাম্বার 3, পারফেক্ট পার্টিসিপল। নাম্বার 1, প্রেজেন্ট পার্টিসিপল। যখন ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে একই সাথে ভার্ব ও অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। যেমন নেভার রান বিহাইন্ড রানিং ট্রেন। এখানে দেখো ট্রেন হলো নাউন, আর নাউনের আগে যা কিছুই বসে সেটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ। তাহলে এখানে রানিং এই শব্দটি অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ হলে এই বাক্যটিকে যদি আমরা এই শব্দটিকে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো? রান প্লাস আইএনজি। রান হলো মেইন ভার্ব, এর সাথে আইএনজি যুক্ত করা হয়েছে রানিং। আর এই ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে কার কাজ করতেছে? অ্যাডজেক্টিভের। তাহলে এটি হলো প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক এরকম ভাবে যখনই ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে অ্যাডজেক্টিভের কাজ করবে তখন আমরা তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলবো। এ বার্কিং ডগ সেলডম বাইটস। এখানে ডগ শব্দটি কি? নাউন। এর আগে কি বসেছে? বার্কিং। ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ এটি অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ হলে আমরা এটাকে কি বলবো? প্রেজেন্ট পার্টিসিপল। কারণ ভার্বের সাথে আইএনজি হয়ে যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন আমরা তাকে বলি প্রেজেন্ট পার্টিসিপল। নাম্বার 2,
পাস্ট পার্টিসিপল ভার্বের V3 ফর্ম যাকে আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম বলি, ওই ভার্বের V3 ফর্মকে পাস্ট পার্টিসিপল বলে। যেমন হি ইজ অ্যান এডুকেটেড পারসন, এই বাক্যের মধ্যে পারসন শব্দটি নাউন, এর আগে ভার্বের V3 ফর্ম এডুকেটেড বসেছে যা অ্যাডজেক্টিভের কাজ করতেছে, কারণ নাউনের আগে যা কিছুই বসে সেটা কি হয়ে যায়, অ্যাডজেক্টিভ। আর এই ভার্বের V3 ফর্মকে আমরা কি বলবো, পাস্ট পার্টিসিপল। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এই বাক্যের মধ্যে ডান শব্দটি ভার্বের V3 ফর্ম, এই ভার্বের V3 ফর্ম হলো পাস্ট পার্টিসিপল ফর্ম। এরকম ভাবে পৃথিবীর যতগুলো ভার্বের V3 ফর্ম রয়েছে সেটা যে কোনো জায়গায় বসুক না কেন, ওই ভার্বের V3 ফর্মকে আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম বলবো। সর্বশেষ পারফেক্ট পার্টিসিপল, যখন ভার্বের V3 ফর্ম বা পাস্ট পার্টিসিপলের পূর্বে হ্যাভিং থাকবে তখন আমরা সেই ভার্বের V3 ফর্ম বা পাস্ট পার্টিসিপলকে পারফেক্ট পার্টিসিপল বলবো। যেমন হ্যাভিং সেইড দ্যাট হি লেফট দ্য প্লেস, এখানে সেইড ভার্বের V3 ফর্ম, এর পূর্বে রয়েছে হ্যাভিং, অর্থাৎ এটি হলো পারফেক্ট পার্টিসিপল। তেমনি ভাবে হ্যাভিং লস্ট মাই ওয়ে আই ওয়েন্ট টু এ রং প্লেস, এই লস্ট হলো ভার্বের V3 ফর্ম, এর পূর্বে রয়েছে হ্যাভিং, অর্থাৎ এটি হলো পারফেক্ট পার্টিসিপল। এমনই ভাবে যখন কোনো বাক্যের মধ্যে ভার্বের V3 ফর্ম থাকবে আর সেই ভার্বের V3 এর পূর্বে হ্যাভিং থাকলে ওই ভার্বকে আমরা পারফেক্ট পার্টিসিপল বলবো।